নাও হাউ মেনি স্পিসিস অন আর্থ, মানে প্রশ্নটা খুব অদ্ভুত শুনতে লাগবে, যে সারা পৃথিবীতে কত রকমের স্পিসিস আছে বা থাকতে পারে। এইবার এই প্রশ্নটার উত্তর যখন আমরা খুঁজতে যাব, ডেফিনেটলি খুঁজতে হবে, কারণ আমরা বায়োডাইভার্সিটি নিয়ে কথা বলছি, যেখানে সারা পৃথিবীতে কত রকমের স্পিসিস আছে সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে সারা পৃথিবীতে আছে কত রকমের স্পিসিস সেটা বলার আগে প্রথমে বলি, এটা কোনো দিন কেউ ডেফিনিট ভাবে বলতে পারবে না, বলা সম্ভব নয়। কারণ ধরো আজকে 2026, আমি ধরে নিলাম আজকে পৃথিবীতে একটা এক্স সংখ্যক স্পিসিস আমরা কাউন্ট করেছি বা রেকর্ড করেছি। 2126 যখন হবে বা 2226 যখন হবে, তখনও যদি পৃথিবী থাকে, তো তখন হয়তো এক্স সংখ্যক স্পিসিস আজকে যতটা কাউন্ট করেছিলাম তার সঙ্গে আরো কিছু স্পিসিস অ্যাড হবে, যে আরো 500টা আরো 1000টা স্পিসিস আমি এক্সট্রা গুনলাম এই 200 বছর ধরে, এই 500 বছর ধরে। কিন্তু কখনোই কি এই কথাটা বলতে পারবো যে যা গুনে ফেলেছি সব শেষ, সারা পৃথিবীতে আর একটাও স্পিসিস নেই? এটা কখনোই বলা যায় না। সুতরাং আমাদের এই বিষয়টা পুরোপুরি একটা অনুমান ভিত্তিক সংখ্যা নিয়ে চলতে হয়। এবং সত্যি কথা বলতে কি, অল স্পিসিস অন আর্থ নট ডিসকভার্ড অ্যান্ড রেকর্ডেড ইয়েট, এটা খুবই সত্যি কথা। এবং তার সঙ্গে ফুটনোটে আমি এই কথাটাও যোগ করে দিলাম, এটা কোনো দিনও কাউন্ট করে ওঠা হবে না, কোনোদিনও কেউ এটা বলতে পারবে না যে আর পৃথিবীতে কোনো নতুন স্পিসিস পাওয়া সম্ভব নয়। কারণ যে মুহূর্তে তুমি কাউন্ট করা শেষ করলে, কে বলতে পারে পৃথিবীর কোনো না কোনো কোনায়, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো একটা স্পিসিস রয়ে গেছে যাকে আমরা এখনো দেখতে পাইনি, আইডেন্টিফাই করতে পারিনি, খুঁজে বের করতে পারিনি। তাই জন্যে এটা কখনোই বলা সম্ভব নয় যে পৃথিবীর সমস্ত স্পিসিস গুনে ফেলা গিয়েছে। হ্যাঁ, কি করা সম্ভব সেটা সম্বন্ধে আমরা একটা আইডিয়া পেতে পারি, যে কতগুলো স্পিসিস থাকতে পারে, তারা কি কি হতে পারে, বা আর কতগুলো স্পিসিস কোন জায়গায় থাকতে পারে, সেই সম্বন্ধে আমরা একটা আইডিয়া করতে পারি। এবং সেটা অনেকটা ঠিক সংখ্যাটার কাছাকাছি, কিন্তু কখনোই একদম পুরো কারেক্ট ফিগারটা পাওয়া সম্ভব নয়। এইবার এই জিনিসটা নিয়ে কারা আলোচনা করেন, বা তুমি কোনো একটা প্রাণীকে ধরে নিয়ে গিয়ে কাকে দেখাবে যে তোমাকে এটা স্বীকৃতি দেবে যে হ্যাঁ, দিস ইজ আ নিউ স্পিসিস, দিস কুড বি রেকর্ডেড অন ইওর নেম দ্যাট ইউ হ্যাভ ডিসকভার্ড ইট। এই কাজটা করে আইইউসিএন। তোমরা প্রত্যেকেই ছোটবেলা থেকে আইইউসিএন ক্যাটাগরি সম্পর্কে শুনেছো, যেখানে দেখছি আমরা কোনো স্পিসিসকে ভালনারেবল, কোনো স্পিসিসকে এন্ডেঞ্জার্ড, কোনো স্পিসিসকে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, আবার কোন স্পিসিস প্রচুর রয়েছে তাকে আমরা বলে দিলাম লিস্ট কনসার্ন। এই ট্যাগলাইন গুলো একটা সংস্থা সারা পৃথিবীব্যাপী সমস্ত প্রাণীর সংখ্যা বিচার করে দেয়, তাদেরকে বলা হয় আইইউসিএন, যার ফুল ফর্মটা আমাদের খুব দরকার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই সংস্থা দ্বারা স্বীকৃত পৃথিবীতে টোটাল প্রাণীর সংখ্যা বলা হচ্ছে অ্যাবাউট 1.5 মিলিয়ন রেকর্ডেড। এই রেকর্ডেড শব্দটার পেছনে খুব এমফাসিস দেওয়া উচিত, কারণ 1.5 মিলিয়ন আমরা এখনো পর্যন্ত গুনে উঠতে পেরেছি বা আইডেন্টিফাই করে উঠতে পেরেছি। আমরা যতটুকু জানি, আমাদের সেই জানার সীমারেখার বাইরে যে আরো কতটা অজানা জিনিস আছে সেটা আমরা জানি না, যে আরো কত কিছু আমরা জানি না। এইবার তাও মোটামুটি একটা অ্যাব্রাপ্ট ফিগার আইডিয়া করা হয় বা আন্দাজ করে বলা হয় 1.7 থেকে 1.8 মিলিয়ন স্পিসিস পৃথিবীতে এক্সিস্ট করতে পারে। এইবার টোটাল নাম্বার অফ স্পিসিস কোনোদিনই গুনে ওঠা যাবে না, সেই জন্য কি করা হচ্ছে, এখানে আমরা প্রেডিকশনের সাহায্য নিচ্ছি। এবং প্রেডিক্ট করতে গিয়ে বিজ্ঞানীরা দেখলেন একটা জিনিস খুব ভালোভাবে বোঝা গেল, যে সারা পৃথিবীর যে ট্রপিক্যাল জোন, সেই ট্রপিক্যাল জোনে এত রকমের স্পিসিস, এত ধরনের স্পিসিস, সেই ট্রপিক্যাল জোনের সমস্ত স্পিসিস খুঁজে ওঠা কখনোই সম্ভব হচ্ছে না। ট্রপিক্যাল জোনের সব স্পিসিস খুঁজে বের করা খুব কঠিন কাজ, কাউন্ট করা। এবং ট্রপিক্যাল জোনের সমস্ত স্পিসিস যেহেতু খুঁজে ওঠা সম্ভব হচ্ছে না, সেই জন্যে তার একটা প্রধান কারণ আমরা এটা বলতে পারি যে ট্রপিক্যাল রিজিয়নে, সারা পৃথিবীর ট্রপিক্যাল রিজিয়নে পশু পাখির সংখ্যা সব থেকে বেশি। কিন্তু সায়েন্টিস্টরা এটা বলছেন যে টেম্পারেট জোন, মানে এই জায়গাটা টেম্পারেট জোন, মানে 23.5 ডিগ্রি উত্তর আর 23.5 ডিগ্রি দক্ষিণের পর থেকে যে জোনটা রয়েছে সেটাকে আমরা টেম্পারেট জোন বলছি, এই রিজিয়ন গুলো।
এই রিজিয়ন গুলো। সেই টেম্পারেট জোনে যত রকমের স্পিসিস আছে মোটামুটি অলমোস্ট তাদের ডিসকভারি কমপ্লিটেড, কিন্তু ট্রপিক্যাল রিজিয়নে এত স্পিসিস আছে সেটা আমরা কিন্তু কাউন্ট করে উঠতে পারিনি। এবার বিজ্ঞানীরা করলেন কি, এই দুটো এরিয়ার মধ্যে একটা কম্পারিজন করলেন, যে ট্রপিক্যাল রিজিয়নে কত স্পিসিস আছে আর টেম্পারেট জোনে কত স্পিসিস আছে, তাদের একটা তুল্যমূল্য বিচার। সেই কম্পারিজনের মাধ্যমে আমরা কিন্তু কত রকমের স্পিসিস পৃথিবীতে থাকতে পারে তার একটা প্রেডিকশন করার চেষ্টা করছি। এবং সেই প্রেডিকশন বহু বিজ্ঞানী করেছেন, নানা রকমের ফিগার পেয়েছেন। আহ, কোনটা যে ঠিক কোনটা যে ভুল সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, যদিও আমরা রবার্ট মেই নামক একজন বিজ্ঞানী ছিলেন, তার প্রেডিকশনটাকে আমরা আহ অনেকটা ঠিক, নিয়ারলি কারেক্ট অ্যাবাউট এরকম একটা কিছু ধরবো। তো এই হচ্ছেন সেই ভদ্রলোক রবার্ট মে। তিনি যদিও বলেছেন যে প্রায় 7 মিলিয়নের আশপাশে টোটাল স্পিসিস এর সংখ্যা আছে, এবং এই পুরোটাই কিন্তু আহ, একটা অনুমান ভিত্তিক সংখ্যা। কিরকম ভাবে অনুমান করা হলো, যে ট্রপিক্যাল রিজিয়নে কত স্পিসিস, টেম্পারেট রিজিয়নে কত স্পিসিস, দাও দুটোর একটা তুলনা করো। এবং যদি কখনো এমসিকিউ প্রশ্ন আসে, দেখো ট্রপিক্যাল রিজিয়নের স্পিসিস প্রায় আমরা ডিসকভার করে ফেলেছি, প্রায় সমস্ত স্পিসিস, সমস্ত ট্যাক্সোনমিক গ্রুপ গুলো কাউন্টেড, হোয়ারএজ সরি ট্রপিক্যাল রিজিয়ন না, টেম্পারেট রিজিয়নের স্পিসিস গুলো প্রায় কাউন্টেড, কিন্তু ট্রপিক্যাল রিজিয়নের স্পিসিস আমরা কাউন্ট করে উঠতে পারিনি। কেন? তার কারণ হলো এই রিজিয়নের স্পিসিস এর ডাইভার্সিটি অত্যন্ত বেশি। যেহেতু টেম্পারেট রিজিয়নের স্পিসিস এর ডাইভার্সিটি খানিকটা কম, সেই কারণে সেগুলোকে এখনো পর্যন্ত কাউন্ট করে ওঠা গিয়েছে। এইটাই ছিল আমাদের পৃথিবীতে টোটাল কতগুলো স্পিসিস সেই সম্বন্ধে যদি আমরা একটা আইডিয়া পেতে চাই, তার একটা বিষয়বস্তু। এইবার এই যে কোথায় কতটা স্পিসিস সারা পৃথিবীতে থাকবে, এই বায়োডাইভার্সিটি পৃথিবীর কোন জায়গায় কিরকম ভাবে থাকবে, কতটা পরিমাণে আছে, সেই বিষয়ে একটু আইডিয়া পাওয়া যাক। এখানে আমরা খুব সুন্দর কিছু ইনফরমেশন, যেগুলো আমাদের মনে রাখতেই হবে, যেগুলো আমাদের শর্ট প্রশ্ন হোক বা ব্রড প্রশ্ন হোক বা এমসিকিউ হোক, প্রত্যেকটা জায়গায় ইম্পর্টেন্ট হবে। লাইক আমি যদি একদম প্রথম থেকে বলি, পৃথিবীর সমস্ত প্রাণী এবং উদ্ভিদ, ধরো জীবিত সত্তাকে আমি আহ দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ফ্লোরা, একটা হচ্ছে ফনা, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। তাহলে অ্যানিমালস এন্ড প্ল্যান্টস এই দুটোকে যদি আমি বেসিক ক্রাইটেরিয়া ধরে এগোই, তাহলে দেখবো অ্যানিমালস পাচ্ছি আমি 70%, আর প্ল্যান্টস পাচ্ছি আমি 22%। তাহলে মুশকিল হচ্ছে বাকি 8% কোথায় গেল? বাকি 8%কে আমি আদার্স এর মধ্যে রাখবো, আদার্স গ্রুপের মধ্যে রাখবো। সেই দুটো বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি না। তাহলে দেখো, অ্যানিমালস সবসময় মনে রাখবো 70%, এর আশপাশ প্ল্যান্টস যাচ্ছে 22%। এইবারে মনে রাখবে অ্যানিমালস এর মধ্যে দুটো ভাগ পাবো আমরা, জাস্ট দুটো। কি কি? একটা ভার্টিব্রেট আর একটা হচ্ছে ইনভার্টিব্রেট। তাহলে ভার্টিব্রেট কারা? যাদের ভার্টিব্রাল কলাম আছে, মেরুদণ্ড আছে। ইনভার্টিব্রেট কারা? যাদের এই মেরুদণ্ড নেই। তাহলে আমরা কিন্তু ছোটবেলায় কর্ডেট নন কর্ডেটের ডিভিশনটা পড়েছিলাম, নোটোকর্ড এবং নার্ভ কর্ডের গল্পটা পড়েছিলাম, শিখেছিলাম যে কাদেরকে কর্ডেট কাদেরকে নন কর্ডেট ইত্যাদি ইত্যাদি ব্যাপার স্যাপার বলা হচ্ছে, কার নোটোকর্ড থাকবে কার নার্ভ কর্ড থাকবে ইত্যাদি ইত্যাদি ব্যাপার। এবং তারপরে আমরা জানতে পারবো যে এই নোটোকর্ডটা আবার চেঞ্জ হয়ে গিয়ে ভার্টিব্রাল কলামে পরিণত হয় ভার্টিব্রেটদের, এবং নার্ভ কর্ডটা সেই ভার্টিব্রাল কলামের ভেতরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হিসেবে থেকে যায়। আমাদের প্রত্যেকের মেরুদণ্ড আছে বলে আমরা বিশ্বাস করি। এইবার দেখো, মনে রাখবে ভার্টিব্রেট আর ইনভার্টিব্রেট এই দুটো ভাগে আমি অ্যানিম্যাল কিংডমদেরকে ভাগ করেছি, অ্যানিম্যালসদেরকে ভাগ করেছি। তার মধ্যে এটা মনে রাখবো, ভার্টিব্রেটের সংখ্যাটা কম। ভার্টিব্রেট ইভলিউশনের মাধ্যমে পরবর্তীকালে এসেছে। আমাদের মানে আমরা যদি ভার্টিব্রেট হই, আমাদের থেকে অনেক সিনিয়র হচ্ছে ইনভার্টিব্রেটরা। ইনভার্টিব্রেটরা আমাদের তুলনায় অনেক সিনিয়র, এবং সেই ইনভার্টিব্রেটের সংখ্যাও বেশি। এখানে দুটো পাই চার্ট আমরা দেখিয়েছি, এটা কিন্তু ভার্টিব্রেট এবং ইনভার্টিব্রেটের পাই চার্ট। তাহলে যেহেতু সিনিয়র ইনভার্টিব্রেটরা, মানে ইভলিউশনের দিক থেকে যেহেতু ওনারা সিনিয়র, ওদের সংখ্যাও বেশি, তাহলে আমরা ইনভার্টিব্রেট থেকে প্রথমে আলোচনাটা শুরু করা যাক। ইনভার্টিব্রেটের মধ্যে সব থেকে বেশি আছে ইনসেক্ট। নট অনলি দ্যাট, শুধুমাত্র ইনভার্টিব্রেটের মধ্যে নয়, আমরা বলবো খুব মজার বিষয় এটা, যে সারা পৃথিবীর সমস্ত অ্যানিমালস এর মধ্যে 70%ই হচ্ছে ইনসেক্ট, 70%। তাহলে
তুমি যদি চোখ বন্ধ করে 10টা অ্যানিম্যাল পৃথিবী থেকে খুঁজে আনো, তাহলে এই বক্তব্য অনুযায়ী সেই 10টা অ্যানিম্যালের মধ্যে 7টাই হবে ইনসেক্ট, মাত্র 3টে হবে অন্য কিছু, সংখ্যার নিরিখে বিচার করলে। তাহলে এখানে কি বলছি আমরা, দ্য 70% অ্যামং অ্যানিম্যালস তারা কিন্তু ইনসেক্ট। তাহলে পৃথিবীর প্রতি 10টা অ্যানিম্যালস এর মধ্যে 7টাই কিন্তু কোনো না কোনো ইনসেক্ট। এই কথাটা কিন্তু আমরা এখানে বলে ফেললাম। এইবার দেখো, আবার আমার ইনভার্টিব্রেটের সেকশনে চলে যাই। ইনভার্টিব্রেটের মধ্যে সব থেকে বেশি ইনসেক্ট, তারপরে এইটা দেখে কি মনে হচ্ছে, আদার অ্যানিমেলস গ্রুপ, তারা এর পরে রয়েছে। তারপরে কাকে পাচ্ছি, মোলাস্কা। তারপরে কাকে পাচ্ছি, ক্রাস্টেশিয়ান। মোলাস্কা বলতে আমরা বুঝতে পারছি শামুক, পাইলা, ওপরে খোলস আছে। ক্রাস্টেশিয়ানটা কারা হবে, কাঁকড়া আমরা খেয়েছি, তারা কি তাহলে ক্রাস্টেশিয়ানস এর মধ্যে পড়ছে? প্রশ্নটা রইল তোমাদের জন্য, ক্রাস্টেশিয়ানস তাহলে কারা, আমরা কি চিনি তাদেরকে? আচ্ছা, এরপরে আমরা আসবো, শিফট করব ভার্টিব্রেটে। দেখো ভার্টিব্রেটে সোজা সাপটা কথা, 50% চলে গেল ফিশ। এইবার 50% যাওয়ার পরের, ঠিক ফিশের পরের স্টেজে রয়েছে কে না বার্ডস, পাখি। বার্ডস এর পরের স্টেজে রয়েছে কে না রেপটাইলস। রেপটাইলস এর পরে আসছি আমরা অ্যাম্ফিবিয়ানে, অ্যাম্ফিবিয়ানের পরে আমরা পাচ্ছি ম্যামালসে। তাহলে এগেন একটা জিনিস খেয়াল করার চেষ্টা করো, ভার্টিব্রেটদের মধ্যে সব থেকে নবতম সংযোজন নেচারের ইভলিউশনের মাধ্যমে, দ্যাট ইজ ম্যামালস, মানে ভার্টিব্রেটদের এই গ্রুপের মধ্যে আমরা সব থেকে নবাগত পৃথিবীতে এসেছি ইভলিউশনের মাধ্যমে, এই কথাটা আমরা খেয়াল রাখবো। তাহলে এইগুলো ছিল কিছু কিছু কম্পারিজনের বিষয়, যেগুলো পাই চার্টের মাধ্যমে আমাদের জানতে হবে। বিভিন্নভাবে ছোট প্রশ্ন এই জায়গা থেকে কিন্তু আসতে পারে। কিরকম প্রশ্ন, চলো একটা উদাহরণ দেওয়া যাক। উদাহরণে তোমাকে বলা হলো, প্রশ্নটা এটা তুমি পড়লে, এবার প্রশ্ন কিরকম এলো যে হুইচ পার্সেন্টেজ অফ অর্গানিজমস practices external fertilization among the vertebrates, মানে ভার্টিব্রেটদের মধ্যে কত শতাংশ প্রাণীদের এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখা যায়। তুমি শুনে বলবে কি ইয়ার কি হচ্ছে, আপনি পড়াচ্ছেন একরকম আর প্রশ্ন বলছেন আরেক রকম। খুব ভালো করে ভাবো, কিন্তু খুব মজার প্রশ্ন এটা। এখানেই তো সায়েন্সের মজা, কোন একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে থাকে না। আমি কি বললাম, যে আমাদের এই ভার্টিব্রেটের মধ্যে 50% মাছ, তো তুমি বাবা মাছ জিজ্ঞেস করো, 50% উত্তর দিয়ে দেবো। তুমি বাকি কোনো একটা জিজ্ঞেস করো একটা পার্সেন্টেজের হিসাবে, তাও একটা আইডিয়া করে বলে দেবো। তুমি আমাকে জিজ্ঞেস করছো এক্সটার্নাল ফার্টিলাইজেশন। আচ্ছা তোমরা বলো তো, আমাদের এই ভার্টিব্রেটে যে কটা স্পিসিসের নাম দেখতে পাচ্ছ, এদের মধ্যে এক্সটার্নাল ফার্টিলাইজেশন কারা করে? এক, মাছেরা করে। 2 নম্বর করবে অ্যাম্ফিবিয়ানরা, ব্যাং, অ্যাম্ফিবিয়ানস, তারা এক্সটার্নাল ফার্টিলাইজেশন করছে। মাছ, তারা জলে এক্সটার্নাল ফার্টিলাইজেশন করছে। তাহলে তুমি বুঝতে পারছো, এই অ্যাম্ফিবিয়ান আর ফিশ মিলিয়ে যে শতাংশটা পাবো, সেটাই হবে কিন্তু আমার এক্সটার্নাল ফার্টিলাইজেশন কাদের মধ্যে দেখা যায় তার উত্তর। বোঝাতে পারলাম কিনা? এবার এইটা প্রশ্নটা তোমাদের পাই চার্ট সমেত আসতে পারে। এইবার তোমরা কি এই জায়গাটাকে আন্দাজ করে বুঝতে পারছো, তাহলে এইটা 50% জুড়ে দিলাম, তার সঙ্গে এই অ্যাম্ফিবিয়ান্স, এটা তাহলে আর কত পার্সেন্টেজ হতে পারে বলো তো, দেখে কি মনে হচ্ছে? তাহলে টোটাল অ্যামাউন্টটা যদি আমি পার্সেন্টেজে বলি, তাহলে অ্যামাউন্টটা কত হবে যারা এক্সটার্নাল ফার্টিলাইজেশন করে? আমাকে কমেন্টে জানাও, দেখি কারটা ঠিক হয়। এরপরে চলো আমরা এগিয়ে যাই। এবার তো প্ল্যান্টসদের সম্বন্ধেও ভাবতে হবে, শুধুমাত্র অ্যানিমেলস নিয়ে পড়ে থাকলে হবে না। দেখো প্ল্যান্টস নিয়ে আমরা যখনই কথা বলবো, প্ল্যান্টস এর মধ্যে একটা খুব বড় সংখ্যা, কি বললাম, প্ল্যান্টসদের মধ্যে একটা খুব বড় সংখ্যা, মানে ওটাই যে সব থেকে বড় তা বলছি না কিন্তু, আমি আমি বলছি প্ল্যান্টসদের মধ্যে একটা খুব বড় মেজরিটি পোর্শন, সেটা কিন্তু ফাঙ্গাসরা দখল করে রেখেছে, যাদেরকে আমরা বলি ছত্রাক। এই ছত্রাকরা, এখানে একটা পরিসংখ্যান, এই সমস্ত পরিসংখ্যানগুলো হচ্ছে এনসিইআরটির জিস্ট, প্রতিটা এনসিইআরটির লাইনে লেখা রয়েছে, এবং সারা ভারতব্যাপী যে কোনো প্রবেশিকা পরীক্ষা হোক,
তোমরা পরবর্তীকালে যে কোনো চাকরির পরীক্ষা দাও, ইউপিএসসি দাও, বিসিএস দাও, হোয়াট এভার ইট ইজ, সেই জায়গায় যদি এরকম কোনো এমসিকিউ থাকে তাহলে এই তথ্যটা গৃহীত হবে। এবং এই সব জায়গা থেকে ভরে ভরে এমসিকিউ আসে, নট অনলি প্রবেশিকা পরীক্ষা, নট অনলি তোমাদের এইচএস, চাকরির পরীক্ষাতে পর্যন্ত। তাহলে এমন জিনিস এমন ভাবে শিখবো যেটা আমাদের সারা জীবন কাজে লাগবে। এসো তাহলে ফাঙ্গাসের ব্যাপারটা দেখে নিই। তাহলে প্ল্যান্টস যত রয়েছে তাদের মধ্যে একটা মেজরিটি পোর্শন আমাদের ফাঙ্গাস দখল করে রেখে দিয়েছে, কিন্তু আমি বলিনি যে সব থেকে বেশি। এবার আর একটা তথ্য তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে নাম্বার অফ ফাঙ্গি, টোটাল যত রকমের ফাঙ্গাস পৃথিবীতে রয়েছে সেই সংখ্যাটা, পৃথিবীতে যত রকমের মাছ আছে, পৃথিবীতে যত রকমের ম্যামালস আছে, যত রকমের রেপটাইলস আছে, যত রকমের বার্ডস আছে, এই চারটে গ্রুপকে একসঙ্গে মিলিয়ে দিলেও ফাঙ্গাস জিতে যাবে। মানে টোটাল নাম্বার অফ ফাঙ্গাস ইজ গ্রেটার দেন টোটাল নাম্বার অফ ফিশ প্লাস ম্যামাল প্লাস বার্ডস প্লাস রেপটাইলস। আমি বলছি না, এনসিআরটি বলছে। তাহলে এই পরিসংখ্যানগুলো আমরা একটু খেয়াল রাখবো। এখানে এই উপরে আমরা এই ইনসেক্ট থেকে যেটা আমরা ইনভার্টিব্রেটদের যে ক্যালকুলেশনটা করেছিলাম সেটাই এখানেও দেওয়া রয়েছে, একবার দেখে নেবে তোমরা। ইনসেক্ট, আদার অ্যানিমেলস, মানে সব থেকে বেশি ইনসেক্ট, দেন আদার অ্যানিমেলস, দেন মোলাস্কা, দেন ক্রাস্টেশিয়ানস। বোঝা গেল? প্রশ্ন ছিল ক্রাস্টেশিয়ানস কারা, কমেন্টে ঝটপট লেখো। এরপরে আমরা দেখো ভার্টিব্রেটদের যদি আমরা একটা রকম স্টেপ বাই স্টেপ ভাবি তাহলে কিরকম হচ্ছে, সব থেকে বেশি মাছ, দেন বার্ডস, দেন রেপটাইলস, দেন ম্যামালস। এখানে কিন্তু রেপটাইলস আমরা দুবার লিখে ফেলেছি, খেয়াল করছো কি? এখানেও একবার রেপটাইলস, এখানেও একবার রেপটাইলস চলে এসছে। আচ্ছা, সব থেকে কম সংখ্যায় কারা থাকবে এদের মধ্যে? সব থেকে কম সংখ্যা দেখো, যদি ম্যামালস এর কথা বলা হয়, দেখো এই প্রত্যেকটার মধ্যে ম্যামালস সব থেকে কমে আসবে, কেমন? আচ্ছা, আর যদি এইবার, তাহলে এখানে কিন্তু একটা ভুল রয়েছে। কি ভুল রয়েছে না, রেপটাইলস দুবার লেখা রয়েছে, ম্যামালস এর সংখ্যা সব থেকে কম হওয়ার কথা। আচ্ছা, এরপরে চলে আসি, চার্জ শেষ হয়ে আসছে, এরপরে চলে আসি আমরা এইখানে যে কথাটা বলছিলাম। তাহলে প্ল্যান্টস এর মধ্যে সব থেকে বেশি কে, সব থেকে বেশি সংখ্যায় রয়েছে প্ল্যান্টস এর মধ্যে, তারা কিন্তু অ্যাঞ্জিওস্পার্ম। তারপরে কে হবে? তারপরেই কি জিমনোস্পার্ম চলে আসবে? না না, পৃথিবীতে অ্যাঞ্জিওস্পার্ম আর জিমনোস্পার্মের আসার মাঝখানে একটা বিরাট টাইম গ্যাপ ছিল। প্রথমে অ্যাঞ্জিওস্পার্ম সব থেকে বেশি, তার থেকে একটু কম, মানে পরের সেকেন্ড নাম্বারে আছে ফাঙ্গাস, মানে টাইপস অফ ফাঙ্গাসের পরে তার একটু পরের নাম্বারে আছে অ্যালগি, আর তার আরেকটু পরে আছে লাইকেন্স, লাস্ট বাট নট দ্য লিস্ট, একদম আমাদের লিস্টের শেষে এসছে জিমনোস্পার্ম। বোঝাতে পারলাম? এটা কিন্তু প্লান্টসদের ক্ষেত্রে আমরা যদি ধারাবাহিকভাবে বায়োডাইভার্সিটির নিরিখে কত প্রকারের প্ল্যান্টস পৃথিবীতে আছে সেটা যদি আমরা বিচার করতে চাই তাহলে কিন্তু আমরা এই লিস্টটা পাবো। এবং এখানে আরো একটা কম্পারিজন আমরা শিখে নিয়েছি, সেটা হচ্ছে এনসিআরটি দৌলতে, দ্যাট ইজ টোটাল নাম্বার অফ ফাঙ্গাস, সেটা অবশ্যই বেশি হবে টোটাল নাম্বার অফ ফিশ, ম্যামালস, বার্ডস, রেপটাইলস এর তুলনায়। মুখস্থ হয়ে গেল তাহলে? আচ্ছা, এইবার খুব কাজের কথা বলে এই সেশনটা শেষ করি, সেটা হচ্ছে এই সমস্ত তথ্যের মধ্যে ব্যাকটেরিয়া মিসিং। মানে ব্যাকটেরিয়া কোথায় গেল? আরে বাবা, ব্যাকটেরিয়া তারা জ্যান্ত না মরা সেটাই তো আমরা বুঝে উঠতে পারি না, তাকে আমি এর মধ্যে গুনবো কোথায়? এই সমস্ত যে আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস গুলো করলাম, এই লিস্টের মধ্যে কোথাও ব্যাকটেরিয়ার নাম নেই, বা ব্যাকটেরিয়াকে ছাড়াই এই সবকিছু করা হয়েছে। তার কারণ কি? ব্যাকটেরিয়ার প্রতি এই অবিচারের কারণ কি? প্রথমত দেখো, এই ব্যাকটেরিয়া ভদ্রলোকেরা, এদের এই ভাইরাস ব্যাকটেরিয়াদের এত পরিমাণ মিউটেশন হয়, এরা গোনা শুরু করলাম তাকে একরকম রূপে পেলাম, যখন আমার গোনা শেষ হলো দেখলাম সে চেঞ্জ হয়ে আরেকটায় পরিণত হয়ে গিয়েছে। সুতরাং আমি একে কাউন্টের মধ্যে রাখতে পারছি না। দ্বিতীয় জিনিস কি, সব ব্যাকটেরিয়া ভাইরাস তাদেরকে আমরা কালচার করতে পারি না। তুমি যদি তাকে আইসোলেট করে কালচার না করতে পারো যে এটা অমুক ব্যাকটেরিয়া, এক্স নামক ব্যাকটেরিয়া, এটা ওয়াই নামক ব্যাকটেরিয়া, আরে তাকে যদি তুমি কালচার করতে না পারো, তাকে যদি ল্যাবে আলাদা করে আইসোলেট করতে না পারো, তুমি তাকে গুনবে কোথা থেকে? সেই জন্য এই সমস্ত লিস্টের মধ্যে আমরা ব্যাকটেরিয়াকে বাদ দিয়েছি। আমাদের এই লিস্টে সারা পৃথিবীর এই সব পশু পাখিরা রয়েছে। এবং এখানেই আজকের সেশনটা শেষ হলো। নেক্সট সেশন শুরু হবে প্যাটার্ন ইন বায়োডাইভার্সিটি থেকে।